হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি বৃত্তীয় গতি সার্কুলার মোশন এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আজকে এটা প্রথমে পড়াবো, সেটা হচ্ছে অভিকেন্দ্র বলের কয়েকটি বাস্তব উদাহরণ। কেস 1 যেটা পড়াবো সেটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি। বাস্তব অভিজ্ঞতায় তোমরা দেখেছো, সাইকেলে খাড়াভাবে বসে তুমি যদি বৃত্তপথে বাঁক নিতে চাও তাহলে সাইকেল উল্টে পড়ে। অনুভূমিক বাঁকের মুখে ঘোরার সময় সাইকেল আরোহী উলম্বের সঙ্গে কিছুটা আনত হয়ে বাঁক নেয়। ধরা যাক উলম্বের সঙ্গে আরোহী থিটা কোণে হেলে বাঁক নেয়। আমি ছবিতে ব্যাপারটা দেখাচ্ছি, লক্ষ্য করো। ধরো এটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথ। এই বৃত্তপথের ব্যাসার্ধ ধরো স্মল আর, এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। কি বললাম? আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। এবার সাইকেল আরোহী টার্ন নিচ্ছে বৃত্তপথে, ধরো টার্ন নিচ্ছে, এই বৃত্তপথে টার্ন নিচ্ছে। সাপোজ এটা হচ্ছে উলম্ব দিক, লক্ষ্য করো, এটা হচ্ছে উলম্ব দিক। এই উলম্ব দিকের সঙ্গে আরোহী এখন কিছুটা আনত হয়ে বাঁক নেয়। ধরো উলম্ব দিকের সঙ্গে আরোহী, এটা হচ্ছে ধরো উলম্ব দিক। এই উলম্ব দিকের সঙ্গে আরোহী এই বৃত্তপথে বাঁক নিতে গেলে থিটা কোণে আনত হয়, এটা থিটা কোণ। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর লম্ব প্রতিক্রিয়া, সাইকেলের উপর ভূমি দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া। তার উলম্ব উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ ক্যাপিটাল আর কস থিটা, তোমাদের ভেক্টরে পড়ানো হয়েছে। আর এই উপাংশ হচ্ছে বৃত্তপথের কেন্দ্রের দিকে আর সাইন থিটা। কেমন? তাহলে এখন আর সাইন থিটা এই উপাংশটি বৃত্তপথে ঘোরার জন্য সেন্ট্রিফিটাল অভিকেন্দ্র ফোর্স যোগান দেয়, প্রোভাইড করে। আর আর কস থিটা উপাংশটি সাইকেল সহ আরোহীর ওজন mg এটাকে প্রতিবিত করে। কেমন? আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ স্মল আর, এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে আমি ইকুয়েশনে দেখাই তোমাদের। তো অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেলকে ঘোরানোর সুবিধার জন্য সাইকেল আরোহী মানে সাইকেল আরোহী, দ্যাট মিন্স সাইক্লিস্ট, উলম্বের সঙ্গে থিটা কোণে আনত হয়। ওকে, থিটা কোণে আনত হয়। এর ফলে কি হয়? ভূমি দ্বারা প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া, হচ্ছে নর্মাল রিয়াকশন ক্যাপিটাল আর। ওকে, প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর এর অনুভূমিক উপাংশ আর সাইন থিটা। দেখো আর এর অনুভূমিক উপাংশ, এই আরকে আমি ভেক্টর বিভাজন করেছি। ভেক্টর বিভাজনে তোমাদের পড়ানো হয়েছে আর এর দুটো উপাংশ, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কস থিটা অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে আর সাইন থিটা। কেমন? তাহলে আর সাইন থিটা উপাংশ, অনুভূমিক উপাংশ আর সাইন থিটা বৃত্তপথে ঘোরার জন্য কি বল লাগে? বলো, ঘোরার জন্য প্রয়োজনীয়
অভিকেন্দ্র বলের যোগান দেয়। কেমন? প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়। দ্যাট মিন্স বলতে পারি আর সাইন থিটা ইকুয়াল টু অভিকেন্দ্র বল রাশিমালা কি হয় তোমাদের বলা হয়েছে এম ভি স্কোয়ার বাই আর। কেমন? আর হচ্ছে বৃত্তপথে ব্যাসার্ধ আর ভি হচ্ছে সাইকেল আরোহীর বেগ, আরোহীর বেগ। কেমন? তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, দিস ইকুয়েশন নাম্বার 1। আর লম্ব প্রতিক্রিয়া আর এর উলম্ব উপাংশ ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট মিন্স আর কস থিটা কী করে না সাইকেল সহ আরোহীর ওজন, দ্যাট মিন্স এমজি, সাইকেল সহ আরোহীর ওজন এমজিকে প্রতিবিত করে। কেমন? দ্যাট মিন্স বলতে পারি আমরা আর কস থিটা ইকুয়াল টু এমজি। ঠিক আছে, এখন আমরা ইকুয়েশন নাম্বার 1 ডিভাইড বাই 2 উই গেট কি পাবো? সাইন থিটা বাই কস থিটা হয় ট্যান থিটা, আর আর ক্যান্সেল হয়ে যাবে, আর এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি, এম এম ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট মিন্স ভি স্কোয়ার বাই আর জি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখানে লক্ষ্য করো তুমি যে থিটা সাইকেলের বেগ যদি বেশি হয় বা বৃত্তপথের ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে সাইকেল আরোহীকে বাঁক নিতে গেলে উলম্বের সঙ্গে বেশি কোণে আনত হতে হয়। কেমন? কি বললাম? সাইকেল আরোহীর বেগ ভি অথবা বৃত্তপথে ব্যাসার্ধ সাইকেল আরোহীর বেগ ভি যদি বেশি হয়, আরোহী যদি বেশি বেগে বাঁক নিতে চায়, বা যেখানে বাঁকের মুখে বৃত্তপথে ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে সাইকেল আরোহীকে বেশি কোণে আনত হয়ে বাঁক নিতে হয়, না হলে সাইকেল উল্টে যাবে। কেমন? তাহলে বলতে পারি যে সাইকেলকে মানে উল্টে না পড়ে সর্বোচ্চ যে গতিবেগে সাইকেল আরোহী বাঁক নেবে সেটা হচ্ছে এই ভেলোসিটি ভি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি ট্যান থিটা। তাহলে তার বলতে পারি দেয়ারফোর সাইকেল আরোহী না উল্টে সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নিতে পারবে তা হলো ভি ম্যাক্স। কত না √ওভার আর জি ট্যান থিটা। কেমন? দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। আর এই যে ইকুয়েশন ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। মানে এখানে থিটা হচ্ছে উলম্বের সঙ্গে নতিকোণ থিটা, তাহলে থিটা হচ্ছে এখানে কত না ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। যদি সাইকেল আরোহীর বেগ বৃত্তপথে ব্যাসার্ধ আর জির মান জানা থাকে, আমাদের জি জানা আছে, তাহলে থিটা পেয়ে যাব। কেমন? এখন রাস্তার আর রাস্তা ও টায়ারের মধ্যে যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে মিউ এমজি হচ্ছে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান। কেমন? অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান হচ্ছে মিউ এমজি, মিউ আর, মিউ হচ্ছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ এমজি হচ্ছে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান। তাহলে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান আমরা বলতে পারি আবার এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, ভি ম্যাক্সিমাম। তাহলে এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর এটা হচ্ছে মিউ এমজি। এবার সাইকেলের উপর অপকেন্দ্র বল
অপকেন্দ্র বলের মান কত হয়? অভিকেন্দ্র বলের মানের সমান, mv²/r। তো সাইকেলের উপর অপকেন্দ্র বল mv²/r এর জন্য কি হয় না, সাইকেল কি হয় না বৃত্তপথের বাইরের দিকে মানে রাস্তা থেকে ছিটকে যেতে পারে। অপকেন্দ্র বলের জন্য সাইকেল রাস্তা থেকে অন রোডে থাকবে না, রাস্তা থেকে ছিটকে যেতে পারে, তাকে বাধা দেবে কে? ঘর্ষণ বল। ওকে, তাহলে অপকেন্দ্র বলের মান যদি ঘর্ষণ বলের চেয়ে কম বা সমান হয় তাহলে সাইকেল অন রোডে থাকবে। কেমন কি বললাম ব্যাপারটা তোমাদের আমি লিখে দেখাচ্ছি। রাস্তা ও টায়ার, দ্যাট মিনস হুইল, সাইকেলের হুইল চাকা, রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান, দ্যাট মিনস কত হয়? মিউ এমজি। এটাই হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, মানে স্থিত ঘর্ষণের সীমা মান, দ্যাট মিনস সীমাস্থ ঘর্ষণ, এটা হচ্ছে মিউ এমজি। কেমন? তো সাইকেলের উপর অপকেন্দ্র বল mv²/r লেস দেন ইকুয়াল টু মিউ এমজি হলে সাইকেল কি হবে না, রাস্তা থেকে ছিটকে যাবে না, রাস্তা থেকে ছিটকে যাবে না, মানে রাস্তার উপর থাকবে, অন রোড। কেমন? ছিটকে যাবে না। দেয়ারফোর অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান কত হবে না, এম ভি ম্যাক্স স্কোয়ার ম্যাক্সিমাম বাই আর লেস দেন ইকুয়াল টু মিউ এমজি। দ্যাট মিনস আমরা বলতে পারি ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু মিউ এমজি, আর ভি ম্যাক্স ইকুয়াল টু মিউ আর জি, এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিউ আর জি, মিউ আর জি। এটাই হচ্ছে না পিছলে সাইকেল, না পিছলে মানে সাইকেল আরোহী সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নিতে পারবে। না পিছলে সাইকেল আরোহী সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নিতে পারবে সেটা হচ্ছে ভি ম্যাক্স মিউ আর জি। কেমন? দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। সর্বোচ্চ বেগ এইটা, সর্বোচ্চ বেগ হচ্ছে মিউ আর জি। এই গতিবেগে বাঁক নিবে সাইকেলটা, তাহলে পিছলাবে না ম্যাক্সিমাম। তাহলে সর্বোচ্চ কত কোণে হেলে থাকবে না, উলম্বের সঙ্গে নতি কোণের সর্বোচ্চ মান যদি আমরা থিটা ম্যাক্সিমাম বলি, থিটা ম্যাক্স হলে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম এই অ্যাঙ্গেলে কাত হয়ে সে বাঁক নিতে পারবে। কেমন? থিটা ম্যাক্স হলে তাহলে বলতে পারি যে ট্যান থিটা ম্যাক্স ইকুয়াল টু এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। কেমন? ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি, দ্যাট মিনস ভি ম্যাক্স স্কোয়ার মানে মিউ আর জি, তাহলে মিউ আর জি বাই আর জি।
দ্যাট মিন্স মিউ। তাহলে কী পেলাম? মিউ সমান ট্যান থিটা ম্যাক্স, মিউ সমান বা ট্যান থিটা ম্যাক্স ইকুয়াল টু মিউ, ট্যান থিটা ম্যাক্স ইকুয়াল টু মিউ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 6। জেনারেলি আমরা যা বলেছি তোমাদের আগে যে ঘর্ষণ গুণাঙ্কের মান সাধারণত 1-এর চেয়ে কম হয়। জেনারেলি মিউ লেস দেন > 1, therefore theta max less than 45 ডিগ্রি। মানে কি? সাইকেল আরোহী সর্বোচ্চ 45 ডিগ্রি কোণে হেলে বাঁক নিতে পারবে না। 45 ডিগ্রি কোণে আনত হয়ে বাঁক নেওয়ার আগে আরোহী উল্টে পড়বে। তাহলে কি বললাম? therefore সাইকেল আরোহী সর্বোচ্চ 45 ডিগ্রি কোণে আনত হয়ে বাঁক নিতে পারে না। কেমন? নতিকোণ 45 ডিগ্রি হওয়ার আগেই আরোহী, সাইকেল আরোহী উল্টে পড়ে। কেমন? তাহলে আমরা সাইকেলের ক্ষেত্রে অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতির ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা ছিল সেটা তোমাদের দেখালাম, কেস 1। নেক্সট কেস 2। অভিকেন্দ্র বলে কয়টি বাস্তব উদাহরণ, এটি তোমাদের আমি পড়াচ্ছি। তো কেস 2 হচ্ছে ব্যাংকিং যুক্ত বৃত্তাকার পথে গাড়ির গতি। ব্যাংকিং যুক্ত বৃত্তাকার পথে গাড়ির গতি, ব্যাংকিং সিস্টেম এখানে ব্যাংকিংযুক্ত বৃত্তাকার পথে গাড়ির গতি। কেমন? তো যখন বড় রাস্তা বাঁক নেয় তখন তোমরা লক্ষ্য করবে, যখন বড় রাস্তা বাঁক নেয় ব্যাংকিংযুক্ত বৃত্তাকার রাস্তার গাড়ির গতি, যখন বড় রাস্তা হাইওয়ে বাঁক নিচ্ছে বড় রাস্তা, তখন দেখবে রাস্তার ভিতরের দিকটি, তোমাদের গাড়ির চালক তার লেফট সাইড, কেমন? আমাদের দেশে সেটা লেফট সাইড, তো গাড়ির ড্রাইভারের লেফট সাইড রাস্তার ভিতরের দিক, সেটাই হচ্ছে কি হয় না বাইরের দিকের সাপেক্ষে, ভিতরের লাইনটা বাইরের লাইনের সাপেক্ষে ঢালু করা থাকবে। মানে ভিতরের দিকে রাস্তাটি ঢালু করা থাকে, রাস্তাকে একটি আনত তলে রূপান্তরিত করতে হয়, দিলে বাঁক নিতে গেলে যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল লাগে, ওই ব্যাংকিং সিস্টেম করে ওই অভিকেন্দ্র বল প্রোভাইড করা হয়। কেমন? তো কি বললাম? তো আমি জাস্ট ছবিটা দেখাচ্ছি। ধরো সাপোজ এটা হচ্ছে একটা বৃত্তাকার রাস্তা, মানে বড় রাস্তা বাঁক নিচ্ছে, এইটা হচ্ছে হরিজন্টাল লেভেল এটা। এখন রাস্তাটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, দিস ইজ রোড। এখন রাস্তাটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, এটা হচ্ছে এ, সাপোজ এটা বি, এটা সি। এইটাই হচ্ছে থিটা, হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণটা কি না, বাঁকের মুখে রাস্তাটি যে অনুভূমিকের সঙ্গে যে কোণে ঢালু করা থাকে, যে কোণে হেলানো থাকে, তাকে বলে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং বা ব্যাংকিং কোণ থিটা। কেমন? এখন রাস্তার উচ্চতা হচ্ছে এইচ, রাস্তার
ভিতরের লাইন আর বাইরের লাইন দ্বয়ের মধ্যে পারস্পরিক দূরত্ব হচ্ছে এক্স। কেমন? তাহলে এখন কি বললাম, এইচ হচ্ছে রাস্তার উচ্চতা, দ্যাট মিন্স ভিতরের, এটা ভিতরের দিক, ইনার সাইড, এটা আউটার সাইড, ভিতরের দিকের সাপেক্ষে বাইরের দিকের উচ্চতা, আর এক্স হচ্ছে রাস্তার চওড়া, রাস্তাটি চওড়া আর কি, মানে লাইন দুটির এই লাইন আর এই লাইনের মধ্যে পারস্পরিক ডিস্টেন্স। কেমন? তাহলে আমরা এখন শুরু করা যাক। দেখো ওখানে সাপোজ দিস ইজ কার অন এ রোড, এটা কার ধরো, সাপোজ এটা ধরো আনত তল। তাহলে এখন আনত তল করার জন্য কি হয়, লম্ব প্রতিক্রিয়া উলম্বের সঙ্গে একটা কোণে ঘুরে যায়। সাপোজ এখানে লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর লম্ব প্রতিক্রিয়া, এবং সেটা দেখো উলম্বের সঙ্গে, এটা উলম্ব, উলম্বের সঙ্গে একটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। দিস ইজ লম্ব প্রতিক্রিয়া, দিস ইজ আর কস থিটা। তাই উলম্বের সঙ্গে একটা কোণে ঘুরে গেল লম্ব প্রতিক্রিয়া। তাহলে এখন লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর এর অনুভূমিক উপাংশ হচ্ছে ক্যাপিটাল আর সাইন থিটা। কেমন? আর দিস ইজ এমজি, এটা হচ্ছে গাড়ির ওজন। ওকে, তাহলে এখান থেকে লক্ষ্য করো লম্ব প্রতিক্রিয়ার দুটো কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট গাড়ির ওজনকে প্রতিনিধিত্ব করে, আর হরিজন্টাল কম্পোনেন্ট আর সাইন থিটা বৃত্তপথে বাঁক নিতে গেলে অভিকেন্দ্র বল প্রোভাইড করে। ওকে, তাহলে আমরা সেটা দেখাচ্ছি যে কি বলছি, বৃত্তাকার রাস্তায় গাড়িকে ঘোরানোর সুবিধার জন্য, বৃত্তাকার রাস্তায় গাড়িকে ঘোরানোর সুবিধার জন্য রাস্তাকে কি করা হয় না, আনত তলে ইনক্লাইন্ড প্লেন রূপান্তরিত করা হয়। দিলে কি হবে, যার ফলে লম্ব প্রতিক্রিয়া কি হয় না একটা অ্যাঙ্গেলে ঘুরে যায়, যার ফলে ভূমি দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া, দ্যাট মিন্স লম্ব প্রতিক্রিয়া উলম্বের সঙ্গে থিটা কোণে ঘুরে যায়। ওকে, থিটা হচ্ছে এখানে এই দিস ইজ ব্যাংকিং কোণ, আর এটাও থিটা, সেম অ্যাঙ্গেল। আর বলেছি এই লাইন আর এই লাইনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই লাইনের উপর নর্মাল হচ্ছে এটা, আর এই লাইনের উপর লম্ব হচ্ছে এইটা। তাহলে দুটি লাইনের মধ্যে অ্যাঙ্গেল যা হয় তাদের লম্ব দুটির মধ্যে অ্যাঙ্গেলও তাই হয়। কেমন? তাহলে এখন আর ক্যাপিটাল আর এর অনুভূমিক উপাংশ কি করে না, বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় কি বল, বলো তোমরা কি বল, প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, তাই না? প্রয়োজনীয় অভিকেন্দ্র বল প্রোভাইড করে, অভিকেন্দ্র বল যোগান দেয়। দ্যাট মিন্স আমরা বলতে পারি আর সাইন থিটা ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। কেমন? ইকুয়েশন নাম্বার 1। ওকে, আর আর কস থিটা উপাংশটি গাড়ির ওজন দ্যাট মিন্স এমজিকে প্রতিনিধিত্ব করে। কেমন? therefore আর cos থিটা সমান
mg। 2 নম্বর ইকুয়েশন। নাও ডিভাইড 1/2, উই গেট, ভাগ করলে কী পাবো দেখো, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা তোমরা জানো, আর mv স্কোয়ার বাই আর বাই mg, দ্যাট মিনস ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এই অ্যাঙ্গেল থেকে আমরা, এই সম্পর্ক থেকে আমরা কী পাবো, এই সমীকরণ থেকে কি পাওয়া যায় না, থিটার মান জানা যায়। ব্যাংকিং কোণ, সমীকরণ থেকে ব্যাংকিং কোণ থিটা এর মান জানা যায়। কেমন? তাহলে দেখো সাইকেল আরোহী ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে কী পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি ট্যান থিটা। তাহলে ভি ইকুয়াল টু পাচ্ছি √আর জি ট্যান থিটা। এটা হচ্ছে কি না, এখানে এটা হচ্ছে গাড়ি মানে না উল্টে সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নিতে পারবে। কেমন? গাড়ি না উল্টে সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নিতে পারবে, সেটা হচ্ছে ভি সমান √আর আর জি ট্যান থিটা। কেমন? নির্দিষ্ট গতিবেগে যে সর্বোচ্চ ম্যাক্সিমাম গতিবেগে বাঁক নিতে পারবে গাড়িটি না উল্টে, তাহলে সেটা হচ্ছে ভি সমান √আর আর জি ট্যান থিটা, মানে ভি ম্যাক্স, ম্যাক্সিমাম। তার এখন দেখো আমরা ফ্রম দ্য ফিগার, চিত্র থেকে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান দেখো h/x ফ্রম দ্য ফিগার। ট্যান থিটা হচ্ছে h/x, এগেইন ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু h/x, দেন ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব ভি স্কোয়ার ইকুয়াল টু h/r/g/x। তাহলে ভি সমান √আর h/r/g/x, ভি সমান √আর h/r/g/x। এটাই হচ্ছে গাড়ি সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নিতে পারবে বৃত্তপথে, এটাই ভি সমান √আর h/r/g/x। এটা ভি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম যে গতিবেগে বাঁক নিতে পারবে বৃত্তপথে না উল্টে, তার কন্ডিশন হচ্ছে ভি ম্যাক্স সমান √আর h/r/g/x বা ভি ম্যাক্স সমান √আর আর জি ট্যান থিটা। ওকে, নির্দিষ্ট রাস্তার ক্ষেত্রে এইচ, এক্স, আর জি এগুলো কনস্ট্যান্ট, ফলে কত অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম বাঁক নিতে পারবে সেটাও, কত ম্যাক্সিমাম ভেলোসিটিতে গাড়ি টার্ন নিবে অনুভূমিক বৃত্তাকার পথে, সেটাও কনস্ট্যান্ট। ওই জন্য দেখবে রাস্তার ধারে লেখা থাকে যে ম্যাক্সিমাম লিমিট, ভেলোসিটি লিমিট বাঁকের মুখে, ম্যাক্সিমাম স্পিড 20 কিলোমিটার, আইদার 30 km/h। ওকে, দিস ইজ ভি ম্যাক্স √আর h/r/g/x or ভি ম্যাক্স ইকুয়াল টু √আর আর জি ট্যান থিটা। ওকে, এখন অমসৃণ রাস্তার ক্ষেত্রে রাস্তা ও টায়ারের মধ্যে ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে ঘর্ষণ বল হবে এফ সমান μr। সেক্ষেত্রে অনুভূমিক বৃত্তপথে গাড়ি না পিছলে ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে বাঁক নেবে, সেটা আমরা এখন ক্যালকুলেট করব। লক্ষ্য করো, বললাম না পিছলে না পড়ার জন্য সর্বোচ্চ বেগ, পিছলে না পড়ার শর্ত। ওকে, তো অমসৃণ রাস্তায় এখানে দেখো রাস্তা আর টায়ারের মধ্যে ঘর্ষণ বল, গাড়ি আর রাস্তা
টায়ার আর রাস্তার মধ্যে ঘর্ষণ বল এফ, এফটা কোন দিকে না, এফটা হচ্ছে রাস্তার ভিতরের দিকে, দিস ইজ ফ্রিকশন, খুব মানে ঘর্ষণ বল এফ, দিস ইজ অলসো থিটা। তাহলে এফ এর এই উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর এই উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। ওকে, তাহলে কি বললাম, অমসৃণ রাস্তায় গাড়ির ঘর্ষণ বলের, অমসৃণ রাস্তায় গাড়ি ও রাস্তায় গাড়ির ঘর্ষণ বল, মানে অমসৃণ রাস্তায় গাড়ির ঘর্ষণ বল, দ্যাট মিনস গাড়ি, টায়ার এবং রাস্তার, অমসৃণ রাস্তায় গাড়ির টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ বল ক্যাপিটাল এফ, ঘর্ষণ বলের একটি উপাংশ, অভিকেন্দ্র বল, বাঁক নেওয়ার জন্য অভিকেন্দ্র বল লাগে, অভিকেন্দ্র বল সরবরাহ করে। কেমন, অভিকেন্দ্র বল সরবরাহ করে। ওকে, তাহলে এখন ঘর্ষণ বল এফ সমান কি হয়, এফ সমান মিউ আর, মিউ হচ্ছে কি না রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কেমন, এখন ঘর্ষণ বলের জন্য কি হয়, গাড়িটি অপকেন্দ্র বলে যখন বৃত্ত হতে বাঁক নেবে তখন অপকেন্দ্র বলের জন্য গাড়িটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, অন রোডে থাকবে না, মানে বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, তাকে বাধা দেবে কি ঘর্ষণ বল কাজ করবে টুয়ার্ডস ইনার সাইড, মানে বি থেকে এর দিকে। তাহলে ঘর্ষণ বল এখানে কি করবে না ওই ছিটকে যাওয়াকে আটকানোর চেষ্টা করবে, আর বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল প্রোভাইড করবে। সেই অভিকেন্দ্র বল আসে কোত্থেকে না গাড়ির বৃত্তাকার মুখে গাড়ির ঘোরার সময় গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বল, সেটাই হচ্ছে বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল প্রোভাইড করে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখন অনুভূমিক দিকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এই ডিরেকশনে, তাহলে বলতে পারি এফ কস থিটা প্লাস আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র বল প্রোভাইড করে বলেছিলাম, অভিকেন্দ্র বল। আর উলম্ব দিকের ক্ষেত্রে আমরা বলতে পারি এই ডিরেকশনে কি বলতে পারি আর কস থিটা বা এফ সাইন থিটা প্লাস এমজি, এফ সাইন থিটা প্লাস এমজি, বা এখানে এমজি যদি আমরা লিখি এমজি যদি আলাদা লিখি তাহলে কি বলতে পারি আর কস থিটা ইকুয়াল টু এমজি প্লাস এফ সাইন থিটা। কেমন, তাহলে আমরা যদি এদিকে নিয়ে নিই আর কস থিটা মাইনাস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি। ওকে, ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখন এফ সমান মিউ আর, তাহলে এখন ভাগ করবো আমরা, ডিভাইড 1/2 করে পাই, কি পাবো না এফ কস থিটা প্লাস আর সাইন থিটা বাই আর কস থিটা মাইনাস এফ সাইন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। কেমন, সিন্স এফ ইকুয়াল টু মিউ আর, দেন আমরা কি পাবো
এফের জায়গায় মিউ আর পুট করলে তাহলে আর কমন চলে যাবে, তাহলে আর অফ কস থিটা প্লাস সাইন থিটা, আর দিস ইজ আর অফ কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে এপসন মিউ আর সরি মিউ থাকবে এখানে, তাহলে মিউ কস থিটা অ্যান্ড এখানে মিউ থাকবে, তাহলে মিউ সাইন থিটা। কেমন? মিউ সাইন থিটা, মিউ সাইন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে আর কেটে যাবে, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, অর মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে আমরা কী পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালুসিটি পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, লক্ষ্য করো যে ভি স্কোয়ার or ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি ইন্টু মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। ওকে, দেয়ারফর ভি ইকুয়াল টু কত না রুট ওভার আর জি ইন্টু মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। এটি হচ্ছে ব্যাংকিং যুক্ত বৃত্তাকার পথে ভি ম্যাক্স, এটা ভি ম্যাক্স, এটা ইকুয়েশন নাম্বার আমরা দিয়েছি 3 নম্বর ইকুয়েশন। এটাই হচ্ছে কি না, এটি ব্যাংকিং যুক্ত বৃত্তাকার রাস্তায় বাঁক নেওয়ার জন্য, মানে ব্যাংকিংযুক্ত বৃত্তাকার রাস্তায় না পিছলে, গাড়ি না পিছলে আর কি, না পিছলে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ গতিবেগ। কেমন? ওকে, এটাই হচ্ছে আমাদের বৃত্তপথে ব্যাংকিংযুক্ত বৃত্তাকার রাস্তায় গাড়ি না পিছলে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ ভেলোসিটি হচ্ছে এটা। বি ম্যাক্স সমান রুট ওভার আর জি মিউ কস থিটা প্লাস সাইন থিটা বাই মিউ কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। বা এটাকে আমরা একটু যদি ফর্মুলা এটা 3 নাম্বার না দিয়ে এটাকে একটু প্রসিড করে দিই, তাহলে এইটাই হচ্ছে ব্যাংকিং বৃত্তাকার পথে রাস্তায় না পিছলে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ গতিবেগ, সেটা যদি বলি ভি ম্যাক্স। ভি ম্যাক্স সমান কী হবে না, ভি ম্যাক্স সমান হবে রুট ওভার আর জি কস থিটা ভাগ করলে কি হয় না মিউ প্লাস ট্যান থিটা, কস থিটা ভাগ করে দাও লব আর হরে, তাহলে কস বাই কস ক্যান্সেল হবে, সাইন বাই কস ট্যান, কস থিটা ভাগ করলে 1 মাইনাস মিউ ট্যান থিটা। আর একটু ছোটো করে নিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। এটাকে বক্স না করে আমরা এটাকে যদি বক্স করি তাহলে ভালো হয়। তাহলে ব্যাংকিংযুক্ত বৃত্তাকার রাস্তায় গাড়ি না পিছলে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স কত হবে, রুট ওভার আর জি ইন্টু মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা। কেমন? দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখানে স্পেশাল কেসেস বলতে পারি আমরা। স্পেশাল কেসেস কি না, থিটা ইকুয়াল টু 0 হলে দ্যাট মিন্স ব্যাংকিং সিস্টেম না থাকলে, রাস্তায় ব্যাংকিং না থাকলে, মানে লেভেল সার্কুলার রুট, মানে রাস্তা বাঁক আছে কিন্তু লেভেল সার্কুলার রুট, মানে হরিজন্টাল লেভেল। কেমন? ঢালু নেই আর কি। তা থিটা ইকুয়াল টু 0 অর্থাৎ রাস্তায় ব্যাংকিং না থাকলে, ব্যাংকিং সিস্টেম না থাকলে আর কি, ব্যাংকিং না থাকলে তাহলে ভি ম্যাক্স কত না, গাড়ি না পিছলে সর্বোচ্চ যে গতিবেগে বাঁক নেবে সেটা কত, রুট ওভার মিউ আর জি। কেমন? যেটা আমরা আগের কেসে বলেছিলাম, ট্যান 0 এটা 0, তাহলে রুট ওভার মিউ আর জি। এটাই হচ্ছে ভি ম্যাক্স। রাস্তায় ব্যাংকিং না থাকলে গাড়ি সর্বোচ্চ যে ভেলোসিটিতে বাঁক নেবে সেটা হচ্ছে ভি ম্যাক্স সমান রুট ওভার মিউ আর জি। ওকে, এটা কেস 2 ছিল।
তোমাদের। আর এই চ্যাপ্টারে আমরা শেষের পর্যায়ে পৌঁছে গেছি। লাস্ট কেস হচ্ছে কেস নাম্বার 3, সেটা তোমার দেখাবো আমরা কেস নাম্বার 3। এটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার তলে, অনুভূমিক বৃত্তাকার পথে একটা বস্তুকে সুতোয় বেঁধে যদি ঘোরানো হয়, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর ঘূর্ণনের পর্যায়কাল কত, কৌণিক বেগ কত, ম্যাক্সিমাম সেখানে কত উলম্বের সঙ্গে নতিকোণ কত, সুতোর দৈর্ঘ্য, বৃত্তপথের ব্যাসার্ধ, এগুলো আমার জানা থাকবে। তাহলে সেই কেসটা আমি বলি। কেস নাম্বার 3 হচ্ছে অনুভূমিক বৃত্তাকার, অনুভূমিক বৃত্তপথে বা বৃত্তাকার তলে, যেটা হচ্ছে আমাদের অনুভূমিক বৃত্তাকার পথে বা অনুভূমিক তলে আমরা একটা বস্তুকে সুতোয় বেঁধে বলতে পারি, বা আমাদের ল্যাবরেটরিতে সরল দোলকের পিণ্ড, সেই সরল দোলকের পিণ্ডটিকে সুতো বেঁধে ঘোরানো হয় অনুভূমিক তলে। তার সেক্ষেত্রে যে দোলকটা হয় তাকে বলে শঙ্কু দোলক। এখানে সরল দোলককে সুতোয় বেঁধে দোলকের পিণ্ডটাকে অনুভূমিক তলে ঘোরানো হলে যে চিত্রটা হবে সেটা শঙ্কুর মতো দেখতে, তাকে বলে শঙ্কু দোলক। কেমন? তাহলে অনুভূমিক তলে, অনুভূমিক তলে দোলক পিণ্ডের আবর্তন। কেমন? অনুভূমিক তলে দোলক পিণ্ডের আবর্তন, এবং তাকেই আমরা বলছি শঙ্কু দোলক। তাহলে আমরা শেষ পর্যন্ত শঙ্কু দোলকের পর্যায়কাল বের করব। কেমন? তোমরা একটা কল্পনা করো, একটা সুতো নাও, একটা ধরো 1 মিটার দৈর্ঘ্যের সুতো, তাতে পেন্ডুলামটা বাঁধো, বব মানে সরল দৈর্ঘ্যের পিণ্ড, তাকে অনুভূমিক তলে ঘোরাও। এটা অনুভব করো তোমরা। যদি অনুভূমিক তলে ঘোরাও তাহলে দেখবে তোমার যদি আঙ্গুলে সুতো বেঁধে সুতো পাক দিয়ে ঘোরাও, তাহলে দেখবে ওই অনুভূমিক তলে ঘোরার সময় মানে প্রত্যেকটা বিন্দুতে সুতোর টান কিন্তু কনস্ট্যান্ট। দেখবে তুমি টান কিন্তু সুতোর উপর কনস্ট্যান্ট, কারণ এখানে বস্তুর ওজন আর অপকেন্দ্র বল এর মধ্যে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। কি বললাম? আমি ছবিতে জিনিসটা তোমাদের দেখাই। সাপোজ এটা হচ্ছে রিজিড সাপোর্ট, একটা দৃঢ় অবলম্বন। কি ধরো তুমি একটা বস্তুকে ঘোরাচ্ছ তুমি, তো এটা হচ্ছে ধরো সুতোর দৈর্ঘ্য যদি এল হয়, এরকম বৃত্তপথ যদি তুমি আঁকো তাহলে অনুভূমিক বৃত্তপথ, এটা হচ্ছে অনুভূমিক বৃত্তপথ হবে। এটা ধরো অনুভূমিক বৃত্তাকার পথ এটা। তো ছবিটা আর একটু ক্লিয়ার করি। এটা ধরো অনুভূমিক বৃত্তাকার পথ হবে। ওকে, তাহলে এখন ধরো সুতোর দৈর্ঘ্য হচ্ছে ধরো এল, উলম্বের সঙ্গে নতিকোণ থিটা, বৃত্তপথের ব্যাসার্ধ ধরো সাপোজ স্মল আর। ওকে, ব্যাসার্ধ এখানে দেখাচ্ছি আবার তোমাদের আমি। ধরো এখানে বস্তু আছে, ধরো বস্তু আছে, ধরো এই পজিশনে বস্তু আছে, সুতোর টান হচ্ছে টি, ধরো টি হচ্ছে সুতোর টান। টান আর এটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, দিস ইজ অলসো থিটা, উলম্বের সঙ্গে নতিকোণ। তাহলে এই উপাংশ হচ্ছে টির উলম্ব উপাংশ টি কস থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে টি সাইন থিটা। আর এটা হচ্ছে দোলকপিণ্ডের ওজন হচ্ছে mg, আর কেন্দ্র বহির্মুখী বল তোমাদের বলা হয়েছে আগে কি বল,
সেন্ট্রিফিউগাল ফোর্স অপকেন্দ্র বল mv²/r বা বলতে পারি m⍵²r। ভিটা হচ্ছে বস্তু রৈখিক বেগ দোলকপিণ্ডের, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, এল হচ্ছে সুতোর দৈর্ঘ্য, টি হচ্ছে সুতোর টান। তাহলে আমরা বলি, ধরা যাক কোনো বস্তুকে, এখানে আমরা দোলকপিণ্ড বলতে পারি, এখানে মানে দোলকপিণ্ড, কোনো বস্তুকে আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের সুতোয় বেঁধে আর ব্যাসার্ধের অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। এক্ষেত্রে কি হয় না, সুতোর অনুভূমিক তলে সর্বত্র, এক্ষেত্রে অনুভূমিক তলে সর্বত্র সুতোর টান, বস্তু যখন ঘুরবে, বস্তু ঘোরার সময় এক্ষেত্রে অনুভূমিক তলে বস্তু ঘোরার সময় সর্বত্র সুতোর টান টি অপরিবর্তিত থাকে। কারণ কি না, কারণ বস্তুর ওজন আর অপকেন্দ্র বল, বস্তুর ওজন ও অপকেন্দ্র বলের মধ্যবর্তী কোণ সর্বদা 90 ডিগ্রি। তখন ওজন আর অপকেন্দ্রের মধ্যবর্তী সবসময় 90 ডিগ্রি। তাই সুতোর টান সর্বত্র, এই বৃত্তপথে ঘোরার সময় একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, সুতোর টান সব জায়গায় কনস্ট্যান্ট। কারণ এখান থেকে আমরা বলতে পারি যে চিত্র থেকে, ফ্রম দ্য ফিগার আমরা বলতে পারি টি সাইন থিটা সমান, দেখো mv²/r, এটা অপকেন্দ্র বল 1 নম্বর। টি কস থিটা মানে টানের দুটো উপাংশ, টির দুটো উপাংশ, টি কস থিটা উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ টি সাইন থিটা। কেমন? টি সাইন থিটা ইকুয়াল টু mv²/r আর টি কস থিটা ইকুয়াল টু mg। 2 নম্বর ইকুয়েশন, 1/2 উই গেট করে পাই, কি পাবো না, tan থিটা ইকুয়াল টু v²/rg। তাহলে এই সূত্র থেকে আমরা উলম্বের সঙ্গে নতিকোণ পেয়ে যাব। থিটা হচ্ছে উলম্বের সঙ্গে নতিকোণ, থিটা হচ্ছে কি না উলম্বের সঙ্গে নতিকোণের মান আমরা পেয়ে যাব ফ্রম দিস ইকুয়েশন। ওকে, tan থিটা সমান v²/rg। আবার আমরা বলতে পারি সুতোর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে চিত্র থেকে বলতে পারি যে সাইন থিটা সমান r/l। লক্ষ্য করো, সাইন থিটা সমান r লম্ব বাই অতিভুজ r/l, তাহলে r সমান l সাইন থিটা। তাহলে বলতে পারি যে এখন টি সাইন থিটা সমান m⍵²r, টি সাইন থিটা সমান কি m⍵²r। ভি হচ্ছে রৈখিক বেগ, বস্তুর রৈখিক বেগ, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ। কেমন? কৌণিক বেগ। তাহলে m⍵²r, দ্যাট মিন্স m⍵²r মিন্স l সাইন থিটা। তাহলে এখানে কী পেয়ে গেলাম দেখো, সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, টি সমান পেয়ে গেলাম m⍵²l। কেমন? টি সমান পেয়ে গেলাম m⍵²l। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, দিস ইজ 4।
এখন তোমাদের আমি দেখাবো এই শঙ্কু দোলক তার পর্যায়কাল কত, কেমন। তা এখন দেখো যে ফ্রম দ্য ফিগার cos থিটা ইকুয়াল টু সাইন থিটা পে আর বাই এল, আবার cos থিটা ইকুয়াল টু কি, এটা এইচ, এটা হচ্ছে ধরো মানে এটা হচ্ছে উচ্চতা আর কি, মানে অনুভূমিক তলের সঙ্গে অনুভূমিক তল সেই লেভেলের সঙ্গে যেখানে দোলকপিণ্ডটা রিজিড সাপোর্ট থেকে ঝোলানো আছে তার হাইট। তাহলে cos থিটা সমান ভূমি বাই cos থিটা হচ্ছে এটা ভূমি এইচ, ভূমি বাই অতিভুজ এইচ বাই এল, cos থিটা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এল, কেমন। তাহলে এখন আবার tan থিটা ইকুয়াল টু, নাও tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি আর বাই এইচ, tan থিটা ইকুয়াল টু আর বাই এইচ, ওকে, আর বাই এইচ। আবার tan থিটা ইকুয়াল টু কি না ভি স্কোয়ার বাই আর জি, আর বাই এইচ, ভি স্কোয়ার মানে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার আর বাই জি, ভি স্কোয়ার মানে কি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার আর বাই জি ইকুয়াল টু আর বাই এইচ। দেন ওমেগা কত, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই এইচ, তাহলে ওমেগা কত রুট ওভার জি বাই এইচ। এইচ কত হবে না এইচ হবে এল cos থিটা। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে ওমেগা সমান রুট ওভার জি বাই এল cos থিটা। দেয়ারফোর শঙ্কু দোলকের পর্যায়কাল, শঙ্কু দোলকের পর্যায়কাল কত হবে না টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, দ্যাট মিন্স 2 পাই বাই ওমেগা মানে এল cos থিটা বাই জি, ওকে। টি সমান 2 পাই রুট ওভার এল cos থিটা বাই জি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। শঙ্কু দোলকের পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এইচ বাই জি, 2 পাই রুট ওভার এইচ বাই জি, এইচ মানে এল cos থিটা বাই জি, কেমন। আর এটা হচ্ছে শঙ্কু দোলকের কৌণিক বেগ, এটা শঙ্কু দোলক শঙ্কুর মতো দেখতে, তা কৌণিক বেগ। দিস ইকুয়েশন নাম্বার আমরা এটা 5 বলি, এটা 6, ওকে। এটাই ছিল আমাদের আজকের পড়া বৃত্তীয় গতি। এই অধ্যায় আমি এখানে শেষ করলাম, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।